নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যখন এই প্রতিবেদন আপনারা দেখছেন ঠিক তার থেকে 14 ঘন্টা বাদে ডিএর বকেয়া দেওয়ার সময়টা উত্তীর্ণ হয়ে যাবে। আজকে কি শেষ পর্যন্ত ডিএ ঘোষণা হবে সরকারের তরফ থেকে? একটা ছোট্ট নোটিফিকেশান দিয়ে হয়তো বলা হবে যে আমাদের দেওয়া শুরু হলো, 3 জনকে দিলাম কি 5 জনকে দিলাম, সেরকম কি কোনো ঘোষণা হবে নাকি চুপিসারে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন জমা দিয়ে আরও একটু সময় চাওয়া হবে, আরও ক্ল্যারিফিকেশান চাওয়া হবে এবং শেষ পর্যন্ত অসংখ্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, পেনশনার যারা, তাদের ভবিষ্যৎটাকে একদম ধ্বংস করে দেওয়ার খেলায়, যে উন্মত্ত খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন এই মুহূর্তে, সেই দিকে তিনি মোটিভেটেড হবেন। তার কারণ এখন তিনি দীঘাতে রথের দড়ি টানার জন্য কত কোটি টাকা খরচা করছেন বলুন তো? এনি আইডিয়া? যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, অসংখ্য মানুষ আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, কত টাকা খরচা হচ্ছে? আমার নিজের ধারণা 12 থেকে 13 কোটি টাকা রাজ্য সরকার এই মুহূর্তে গলিয়ে দিচ্ছেন দীঘাতে রথের রশি টানানোর খেলা। এন্টায়ার প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, কলকাতা থেকে পুলিশ তুলে নিয়ে পর্যন্ত চলে যাওয়া হচ্ছে, বিভিন্ন জেলা থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কী একটা করছেন তিনি, রথের রশি টানা। হচ্ছেটা কি? ছ্যাবলামো, নোংরামো, শয়তানি, বদমাইশি, ভণ্ডামি। এটা সরকার চলছে, ক্লাবও তো এর থেকে ভদ্রভাবে চলে পশ্চিমবঙ্গে যা চলছে। কে অধিকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার মানুষের হকের অধিকারগুলোকে কারার? আপনি চাকরি দেবেন না, আপনি ব্যবসা দেবেন না, আপনি শিল্প দেবেন না, আপনি লক্ষ লক্ষ 65 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে পাঠিয়ে দেবেন, শিক্ষিত বেকারদের সামনে, হাতের সামনে টাটার কারখানাটাকে মেরে ভেঙে গুঁড়িয়ে তাড়িয়ে দিয়েছেন। আজকে সারা বাংলায় প্রায় 2 কোটির ওপর বাঙালি বেকার, 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে, আর সেই সময় দাঁড়িয়ে রথের দড়ি টানার ন্যাকামি করছেন আপনি। ঠিক সেই সময় দাঁড়িয়ে 14 ঘন্টা বাদে যখন শেষ পর্যন্ত ডিএর ডেডলাইনটা পেরিয়ে যাবে, কিভাবে প্রস্তুতি নেবেন যারা আন্দোলন করছেন, যারা এই দীর্ঘ লড়াইয়ের সঙ্গে সংযুক্ত আছেন, যারা সুপ্রিম কোর্টে গেছেন। আমরা পর্বে পর্বে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেছি, আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। আজকে আমি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আজকে রাত্রির 12টার পর তো শেষ পর্যন্ত ডেডলাইনটা পেরিয়ে যাবে, যদি শেষ পর্যন্ত এখনও পর্যন্ত শেষ দিন পর্যন্ত জানতে পারলেন না যে সুপ্রিম কোর্টের রায়টা তারা মানবেন কি মানবেন না, আপনারা কী প্রস্তুতি নিচ্ছেন? ভাস্করবাবু যেটা বললেন সেটা 2 ধরনের প্রস্তুতি নিচ্ছেন। একটা প্রস্তুতি তো আইনগত প্রস্তুতি, কন্টেম্পট লেটার চলে যাবে 28 তারিখ শনিবার, যদি ডিএর ব্যাপারে ফাইনাল অ্যানাউন্সমেন্ট আজকে না হয়। আর পাশাপাশি শনিবার দিন প্রেস কনফারেন্স করে তারা আগামী কর্মসূচি ঘোষণা করবেন এবং বললেন যে শুধু যারা ডিএ প্রাপক বা রিটায়ার্ড কর্মচারী তারা নন, সমাজের বৃহত্তর অংশকে এই আন্দোলনে সামিল করা হবে। আমি বলছি এই মহিলাকে না তাড়ালে, নবান্ন থেকে না তাড়ালে সর্বনাশ হয়ে যাচ্ছে। এখনও যারা তৃণমূলপন্থী সরকারি কর্মচারী আছেন, একটু ভেবে দেখবেন ভবিষ্যৎটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুযোগ সুবিধে, পোস্টিং, কাছাকাছি ট্রান্সফার, দুপুর 2টোয় বেরিয়ে যাওয়া, সকাল 12টায় অফিসে ঢোকা, এসব সুযোগ সুবিধাগুলো তো কিছু দিনের জন্য, কিন্তু পার্মানেন্ট ক্ষতি এই মহিলা যা করছেন তার বিরুদ্ধে সমস্ত তৃণমূলপন্থী কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে এই মহিলার বিরুদ্ধে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি বারবার অ্যাসেস করার চেষ্টা করছি, বিভিন্ন সরকারি দপ্তর থেকে খোঁজ খবর বার করছি, চেষ্টা করছি। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন তো রাজ্য সরকার ছুটি, রথের ছুটি। ফলত আলটিমেটলি আজকে দিনে দাঁড়িয়ে অফিসিয়াল একটা নোটিফিকেশন করে দায় এড়ালে তো হবে না, আর কন্টেম্প থেকে বাঁচতে পারবেন না। আমি শুধু আজকে এইটুকু বলছি, আমি সমস্ত তথ্য ডিসক্লোজ করছি না। ভাস্করবাবু সমস্ত তথ্য ডিসক্লোজ করেননি যে কীভাবে ডিএর মামলাটা, লড়াইটা করবেন এবং ডিএর পরবর্তী অন্যান্য লড়াইগুলো কোন পথে টেনে নিয়ে যাবেন, সেগুলো সমস্ত কিছু ডিসকাস করেননি। কিন্তু অনেক কিছুই বলেছেন, পরিষ্কার অভয় দিয়েছেন। বলছেন যে হতাশ হবেন না আপনারা যারা এক্সপেক্ট করেছিলেন যে আজকের মধ্যে ডিএ পাবেন, বকেয়া 1/4 ডিএ পাবেন, আপনারা হতাশ হবেন না। আমরা লড়াইটা সর্বোচ্চ জায়গায় টেনে নিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি নিচ্ছি। শনিবার আমাদের প্রেস কনফারেন্সের জন্য ওয়েট করুন। আমরা ভাস্করবাবুকে বলেছি যে আপনি যা আপডেট থাকবেন দেবেন, কেন অসংখ্য মানুষ, অসংখ্য স্কুল শিক্ষক, অসংখ্য রিটায়ার্ড স্কুল শিক্ষক, বহু মানুষ আছেন, হেডমাস্টাররা ফোন করছেন, বহু কলেজ অশিক্ষক কর্মচারীরা ফোন করছেন, বহু স্কুলের অশিক্ষক কর্মচারীরা ফোন করছেন, পুরসভার রিটায়ার্ড কর্মচারীরা ফোন করছেন, পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করছেন, সরকারি বিভিন্ন সেগমেন্টের আন্ডারটেকিং অসংখ্য রিটায়ার্ড কর্মচারীরা ঘন ঘন আগে 300-350 ফোন আমাদের দপ্তরে আসতো, এখন 550, 600, 700 ফোন আসছে। এবং অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, অসুস্থ কর্মচারী, স্ত্রীর অসুস্থতা, তাঁর অসুস্থতা, সামান্য একটু বকেয়ার ডিএটার দিকে তাকিয়ে আছেন, আর ওই ভদ্রমহিলা গিয়ে রথের রশি টানছেন, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে 12-13 কোটি টাকা সম্ভবত খরচ করে দিচ্ছেন। ফলে তো সেই সময় দাঁড়িয়ে আমরা মানুষের সঙ্গেই থাকবো। এ দলটা চুরির সঙ্গে থাক,
কিন্তু আমরা একটা ছোট্ট ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রত্যেক দিন আমরা ডিএ নিয়ে কথা বলছি, আগামী দিনেও বলবো। সরকারি কর্মচারীদের হকের অধিকার, এটা ন্যায্য অধিকার, সেই অধিকারটা দয়ার দান নয়, কুকুরের ঘেউ ঘেউও নয়। আর ওই কন্ট্রাকচুয়াল কর্মীরা যারা সরকারি অফিসগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন, তারা যে দলই করুন, তাদের পার্মানেন্ট করতে হবে। সিভিক ভলেন্টিয়ার 1,24,000 সিভিক ভলেন্টিয়ার আছেন, তার বাইরে গ্রিন পুলিশ আছেন, টেম্পোরারি হোমগার্ড আছেন, প্রত্যেককে কনস্টেবল পদে চাকরির পরীক্ষায় বসিয়ে উত্তীর্ণ করতে হবে। আর যারা ওই অশিক্ষক কর্মচারীরা পড়ে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি, যারা গিয়েছেন গতকাল বিকাশ ভবন, গত পরশু বিকাশ ভবনে স্কুল সার্ভিস কমিশন দফতরে, তাদের ইমিডিয়েটলি রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে হবে। কীভাবে করবেন সেটা আমরা জানি না। 25,753 জনের ভাগ্যের চাকরি আপনারা খেয়েছেন, এবং যাদের ওই অযোগ্যদের বাঁচানোর জন্য খেয়েছেন, তাদের রিইম্বার্সমেন্ট করতে হবে। আমি বলছি, আপনার প্রত্যেকে দাবি তুলুন, অন্তত ওএমআর শিট সমস্ত প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্য তালিকা পৃথকীকরণ করতে হবে, আর 2 কোটি টাকা চাকরি না দিতে পারলে 2 কোটি টাকা কম্পেনসেশন। এই দাবিগুলো অ্যাসেম্বলড হোক, এই দাবি থেকে বেরিয়ে আসবেন না, কারণ এটা চোর সরকার, একটা প্রতারক সরকার, একটা প্রতারক পরিবার কালীঘাট থেকে গিয়ে নবান্নের 14 তলায় বসে আছেন, দয়ার দান দাক্ষিণ্য ভিক্ষে টিক্কে দিয়ে। প্রতিবাদ করবেন না, আপনার ইচ্ছে করে না প্রতিবাদ করতে। 52,000 শুধু হেলথ সেক্টরে চাকরির পদ ফাঁকা পড়ে রয়েছে, আপনি ইচ্ছে করেন না নার্সিং স্টাফ হিসেবে আপনার বাড়ির মহিলারা সেখানে ঢুকুক। কিন্তু মূল কথা হচ্ছে, আবার ফিরে আসি ডিএতে। ডিএ আপনাকে পেতেই হবে, এবং ডিএ পাওয়াবেন। আমি বলছি যে প্রত্যয় আমি সরকারি কর্মচারী সংগঠনগুলোর মধ্যে দেখছি, আইনজীবীদের মধ্যে দেখছি, আইনজীবীদের কথা শুনিয়েছেন, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাস্কর ঘোষের কথা আপনাদের কাছে শোনাবো। কি বলেছেন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি, অনেক রাত জেগেও প্রস্তুতি নিচ্ছেন, আমাকে বললেন। কি বললেন শুনুন। ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। বলছি, বারবার ডিএ নিয়েই ফিরে আসছি কেন? অসংখ্য ডিএ যারা প্রাপক, তাদের মানুষের ফোন পাচ্ছি, কথা পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন। অসংখ্য অবসরপ্রাপ্ত। আমি হিসেব করছিলাম আর ঠিক 24 ঘন্টা বাকি, মানে এই প্রতিবেদন যেদিন দেখছি, সে দেখবেন সেই দিনই প্র্যাকটিক্যালি শেষ দিন। লোকজন মানে তাদেরই, মানে রাত্রির 12টা বেজে গেলে আলটিমেটলি সুপ্রিম কোর্টের অর্ডার মানবেন না, সেটা মোটামুটি এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে। দীঘা থেকে বসে ভুলভাল বকে গেলেন প্রায় 1 ঘন্টা রাজ্যের মুখ্যমন্ত্রী। আশা করেছিলাম সেখানে অন্তত ডিএ নিয়ে কিছু আশ্বাসবাণী দেবেন, কিন্তু কিচ্ছু দেননি। অর্থাৎ ভেতরে ভেতরে আমার কাছেও খবর যে আইনজীবীদের দিয়ে একটা ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইলড হবে, যেটার কপি আপনাদের আইনজীবীদের হয়তো পরবর্তীকালে দিয়ে দেবে। আমার আপনার কাছে প্রশ্ন, যে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চ কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এই লড়াই, এর পরের লড়াইটা? কারণ আমরা খবর সংগ্রহ করেছি, সেটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্টে কিন্তু চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি জেল হওয়া পর্যন্ত হতে পারে সম্ভব, যদি ঠিক মতো যারা আবেদনকারী তারা আবেদনটা কন্টেম্পট অফ কোর্টের আদালতে দিয়ে যান। কি বলবেন? আসলে অনেকগুলো বিষয় সামনে এলো আর কি। হ্যাঁ, যে শুধু আপনি কেন, সারা রাজ্যবাসী এই বিষয়টার সাথে যে শুধুমাত্র সরকারি কর্মচারী বা পেনশনাররা যুক্ত হয়ে আছেন তা নয়। এখন এই রাজ্যের মানুষ অনেকটাই বুঝতে পেরেছেন যে ডিএটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের বিষয় নয়, তার থেকে বড় করে হচ্ছে যে এই রাজ্যের মানে মানুষের সঠিক শ্রম পাওয়ার একটা রাস্তা ওপেন হওয়া আর কি। কর্মচারীরা যেহেতু ডিএ পাচ্ছে না, সেই জন্য সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষই তার মানে সঠিক শ্রম থেকে বঞ্চিত হচ্ছেন। সেই অর্থে সবাই মুখ্যমন্ত্রীর আজকের যে প্রেস কনফারেন্স সেদিকে তাকিয়েছিলেন যে হয়তো বা সেখানে গিয়ে কিছু হতে পারে, এবং একটা অংশ মানে ফিনান্সের একটা অংশ এই গুজবটা ছড়ানোর চেষ্টা করেছিল যে আজকে একটা অর্ডার বেরোতে পারে। কিন্তু যে বিষয়টা আমরা জানি আর কি, যে পশ্চিমবঙ্গের সমস্যাটা তো অন্য কিছু নয়। পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে যে যিনি শাসক আছেন তার সদিচ্ছার অভাবে এই গোটা রাজ্য ভুগছে, যেভাবে ভুগছি আমরা আমাদের দিয়ে থেকে। সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটাও অমান্য করার মতো ধৃষ্টতা এই সরকার দেখাতে পারছে। আসলে এই দেখাতে পারার পিছনে আরো একটা দুর্বলতার কথা আমি উল্লেখ করব, সেটা হলো যে পশ্চিমবঙ্গের কর্মচারীদের স্বাধীনতার পর থেকেই বড় বেশি দলীয় রাজনীতির মুখাপেক্ষী হয়ে যাওয়া। সেখানে দলীয় রাজনীতির তাদের যে সত্তা, সেই সত্তাটা তাদের কর্মচারী সত্তাকে বারবার করে ঢেকে দিয়েছে এবং বর্তমানেও দিচ্ছে। যে কারণের জন্য ধরুন কর্মচারীদের দাবি দেওয়া নিয়েই যখন আমরা ধর্মঘট ডাকছি, কর্মচারীদেরই কোনো পক্ষ কর্মচারীদের কাছে আবেদন জানাচ্ছে যে এই ধর্মঘট ব্যর্থ করতে হবে। সরকার কোনো কিছু করার সাহস দেখাতে পারছে না। মানে আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যে কেন এই পরিণতিটা হলো। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা সারা রাজ্যের কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী
যারা কাজ করছেন, সমস্ত স্তরের কর্মচারী, স্থায়ী অস্থায়ী এবং পেনশনার, তাদের সবার কাছে আবেদন জানাচ্ছি যে ভবিষ্যতে আমরা যে পরিকল্পনা নিতে চলেছি তার দ্বিমুখী। একদিকে যেমন আইনের লড়াইটা আমরা জোরদার করে এবং একদম মানে যাতে ফুলপ্রুফ করে করা যায় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামী 28 তারিখেই হয়তো কন্টেম্প্ট নোটিশ সরকারকে পাঠাবো এবং তারপরে আমাদের আইনজীবীদের পরামর্শ মতো আমাদের কন্টেম্প্ট মামলা ফাইল হবে। আর তার সাথে সাথে আমরা হয়তো বা শনিবার দিন প্রেস কনফারেন্স করে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করতে চলেছি। এই দ্বিমুখী কৌশল নিয়ে আমরা এগোচ্ছি। আর যারা আশা করেছিলেন যে হ্যাঁ কালকের মধ্যে হয়তো সমস্তটা পেয়ে যাবেন, তাদেরকে বলছি যে হতাশ হওয়ার প্রয়োজন নেই। কর্মচারীরা এমনিই, পশ্চিমবঙ্গের কর্মচারী এমনিতেই অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর একটু ধৈর্যের পরীক্ষা দিন। আমরা দায়িত্ব নিচ্ছি যে সরকারের কাছ থেকে এই বিষয়গুলোকে আদায় করার জন্য, কারণ এটা কোনো দয়ার দান নয়, এটা মুখ্যমন্ত্রীর কোনো পারিবারিক সম্পত্তি নয় যে তিনি যেভাবে চাইবেন সেভাবে আইন প্রণয়ন হবে এবং সেভাবেই চলবে। তাকে মানে আইনের মধ্যে থেকেই সমস্ত কাজ করতে হয়, মানে করতে হবে। অন্তত এরপর থেকে অন্তত হবে সেটুকু মানে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে সমস্ত ক্ষেত্রে প্রণয়ন করার চেষ্টা করব। এবং যদি প্রয়োজন পড়ে এই যে আগামী আন্দোলন হতে চলেছে সেই আন্দোলন শুধুমাত্র কর্মচারীদের আন্দোলন হবে না, আরো বৃহত্তর আন্দোলন হবে। আমি তো মানে আহ্বান করব যে ধরুন এই রাজ্যের বেকার ছেলে মেয়ে যারা ওবিসি ক্যাটাগরিতে পড়েন, যারা 2010-এর আগে তালিকাভুক্ত ছিলেন, তারাও কিন্তু ভয়ানকভাবে চাকরিতে তাদের যে সাংবিধানিক অধিকার সেখান থেকে বঞ্চিত হচ্ছেন এই সরকারের মানে অসৎ মানসিকতার জন্য। সুতরাং মানে সেই সব জনগোষ্ঠীর যারা চাকরি প্রার্থী আছেন, ছাত্রছাত্রী আছেন, তাদেরকেও আমন্ত্রণ জানাবো যে আগামী যে আন্দোলন আমরা নিতে চলেছি সেখানে আপনারা যোগদান করুন। সর্বাত্মক আন্দোলন হোক এই সরকারের বিরুদ্ধে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। দরকার হলে সেই আন্দোলন থেকে এই সরকার উল্টে ফেলার ডাক দেওয়া হোক। আপনারা কি মানে কোনোভাবে ভাবছেন যে এর সঙ্গে আপনাদের বাইরে যেসব সংগঠন আছেন, রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের স্টিয়ারিং কমিটি বা কোঅর্ডিনেশন কমিটি বা যুক্ত কমিটি, এই সমস্ত স্টিয়ারিং কমিটি, এইসব মানে যে যে সংগঠন কর্মচারীদের আছেন সবাইকে নিয়ে একসঙ্গে রাস্তায় নামবেন, এমন কি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এরম বলা যায়? বিগত 2.5 বছর ধরে আমরা প্রচেষ্টা কম করিনি। মানে বারবার করে তাদের কাছে যাওয়া, মিটিং করা, তাদের দপ্তরে গিয়ে পরে তাদের কথা মতো কর্মসূচি ঠিক করেও তারা শেষ মুহূর্তে পিছিয়ে এসেছেন। আমরা আবার চেষ্টা করব, যদি নাও হয় তাতে কোনো অসুবিধা নেই। আমরা সাধারণ কর্মচারীদের উপর ভরসা রাখছি যে 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 সমিতি যে যে অ্যাসোসিয়েশন করার সেটা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিন আন্দোলনে নামার হবে, আপনারা যদি মনে করেন যে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আপনাদের হাঁটতে অসুবিধা আছে, আপনারা অন্য ব্যানার নিয়ে হাঁটুন বা নিজস্ব কোনো আইডেন্টিটিতে হাঁটুন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিন পথে নামা হচ্ছে সেদিন অন্তত সকলে মিলে পথে নামিয়ে চলুন। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ এখন আমাদের অস্তিত্ব সংকট এসে দাঁড়িয়েছে। আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আগে তো অস্তিত্ব রক্ষা, তারপরে তো অ্যাসোসিয়েশন। আপনারা কি দরকার হলে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যেটা মানে যারা বিভিন্ন সুযোগ সুবিধে, প্রমোশন, ইনক্রিমেন্ট, ট্রান্সফার, পোস্টিং, অবৈধ সুযোগ সুবিধে দিয়ে যাদের সংগঠনটাকে মানুষ ভুইয়া, প্রতাপ নায়করা ধরে রেখেছেন, আপনারা তাদের যারা সমর্থক তাদের কাছেও কি এই আহ্বানটা পাঠাচ্ছেন? দেখুন, তাদের সমর্থকরা এখনো কোন মানে মোহে এই সংগঠনটার ছত্রছায়ায় আছে জানি না। যে সরকার স্বাধীনতার আগে থেকে যে ডিএর অধিকার, সেই অধিকারকে হরণ করতে পারে এবং সেই সরকারের অনুগত হয়ে থাকার মতো কর্মচারীদের বিবেক বুদ্ধি শূন্য হয়ে যাওয়া, ভাবতে হবে আর কি। সেই সব কর্মচারীদেরকেও ভাবতে হবে। দেখুন, একটা কথা হচ্ছে, যাদের নাম করলেন তাদের নেতৃত্বদের ক্ষেত্রে নেওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ অসৎ লোকেদের সাথে, তারা অসৎ লোক বেসিক্যালি। হ্যাঁ, অসৎ লোকেদের সাথে কোনো সৎ কাজ হতে পারে না। সুতরাং তারা যদি আসতেও চান, আমরা বলবো যে আপনারা তফাৎ থাকুন। কিন্তু তাদের যারা সাধারণ কর্মচারী সমর্থক, অবশ্যই চাইবো যে তারা সমস্ত কিছু মোহ ত্যাগ করে অন্তত নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য পথে নামুন। ঠিক, মানে তাহলে আপনারা একদম ফুল সুইং এ আপনারা 28 তারিখ থেকে নেমে যাচ্ছেন। আপনারা প্রেস কনফারেন্সটা কবে করছেন? 28 তারিখেই প্রেস কনফারেন্স হবে। আপনারা 28 তারিখে প্রেস কনফারেন্স করছেন, তাই তো? ঠিক আছে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো অবশ্যই। এবং আপনারা আইনি লড়াইটাও লড়বেন, প্লাস পথেও থাকবেন, দুটো একসঙ্গেই করবেন। সেই পথ চলবে, কারণ পথে নামাটাও তো সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তাকে কার্যকর করার জন্যই। সুতরাং অনেকে হয়তো বলতে পারেন যাতে কর্মচারীদের ভয় দেখানোর জন্য, যেটা করলে পরে সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লঙ্ঘন করা হবে, কোর্ট কন্টেম্প্ট হতে পারে। একটা জিনিস বুঝতে হবে যে আদালত যেটা বলছে সেই কাজটাকেই চালু করার জন্য যদি আপনি পথে নামেন, তাতে কোর্টের সাথে কোনো বিরোধ হয় না। আপনাকে একটা কথা বলি, আজকে যখন আপনাকে আমি ফোনে ধরছি,
তখন রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় কয়েক কোটি টাকা খরচা করে রথযাত্রায় সপার্ষদ একাধিক মন্ত্রী, এমনকি রাজ্য পুলিশের যিনি ডিজি বা রাজীব কুমার, এসটিএফ এর প্রধান, মানে ভাবা যায় না। সম্ভবত বিনীত গোয়েলকেও আমরা দেখলাম, মনোজ পান্ত, চিফ সেক্রেটারি, সবাই মিলে দীঘাতে বসে রয়েছেন। আমি বলছি মানে আলটিমেটলি কনসেন্ট্রেশনটাকে ঘুরিয়ে দেওয়ার দিকে চেষ্টা করছেন, যে ওই সব নিয়ে মানুষ কথা বলুক, আলোচনা করুক, আমরা যে আদালত অবমাননা করলাম তাতে কিছু এসে যায় না, কেউ কিছু করতে পারে না। এই যে ডেসপারেশন, এই ডেসপারেশনের জায়গায় একটা আঘাত মারাটা কি ভীষণ প্রয়োজন নয়? মানে মানে আপনার কি মনে হয় এখানে দাঁড়িয়ে? দেখুন, আমরা তো আঘাত বিগত 2.5 বছর ধরেই দিয়ে আসছি। আপনি হয়তো ভালো করে স্মরণ করতে পারবেন যে একমাত্র আমাদের অবস্থানটাকে ওঠানোর জন্য উনি এই 2.5 বছরের মধ্যে দুবার রেড রোডের ধারে অবস্থানে বসেছিলেন। এবং মিলিটারি যখন তাকে তুলতে যায় তখন তিনি বলেন যে ভাস্কর ঘোষকে আগে তুলুন, তারপর আমাকে উঠাতে আসবেন। সুতরাং আমরা তো তাকে চোখে চোখ রেখে লড়াইটা করছি। আর একটা কথা বলার আমার এখানে, যে যেসব মানুষজন কথাই কথাই ধর্মনিরপেক্ষতার কথা বলেন, কোন সে ধর্মনিরপেক্ষতা একটা রাষ্ট্রকে মন্দির করার অনুমতি দেয় সাধারণ মানুষের পয়সাতে, এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে এইভাবে ধর্ম পালন করার অধিকার দেয়? তাহলে মানে এই অধিকার কিন্তু কোন সরকারের থাকতে পারে না। অনেকে এটার সাথে রাম মন্দিরকে গুলিয়ে ফেলছেন। আমি বলবো যে রাম মন্দিরটা হচ্ছে, রাম মন্দির তো ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের টাকায় হয়েছে, সাধারণ মানুষের টাকা। সেখানে সরকারের কোনো ট্যাক্সের টাকা ছিল না। সুতরাং এই দুটোকে যারা এক করে ফেলছেন, আসলে তাদের এরকম বহু রকম ন্যারেটিভ তৈরি হয়ে আছে, এবং সেইগুলোকে, সেই দুঃখের বিষয় যে যারা রাম মন্দিরে তৈরি বিরোধিতা করেছিলেন, মানে সরকারি ট্যাক্সের টাকা বলে পরে যারা মিথ্যা তারা করেছিলেন, তারা কিন্তু এই ক্ষেত্রে চুপ আছেন। এবং যারা এই মানে সরকারটাকে সমর্থন করেন নিরবিচ্ছিন্ন ভাবে, সেই সব মানুষদের কাছেও আমাদের মানে জিজ্ঞাসা যে যে ধর্মনিরপেক্ষতার কথা দিনে মোটামুটি 10 বার করে আমরা শুনতে পাই, এই সরকারটা এই ক্ষেত্রে সেই ধর্মনিরপেক্ষতার কাজটা করছে কিনা। আর যাদের কাছে প্রসাদ পৌঁছে যাচ্ছে, যদি এটা অন্য টপিক, তথাপি বলি যে ভগবানকে ভোগ দিলে তবে সেটা মানে প্রসাদ হিসেবে ভগবান যেটা ফিরিয়ে দেন সেটাই প্রসাদ হয়। একদম যে জিনিস ভগবানকে ভোগে চড়ানোই হয়নি, সেটাকে যখন প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে, খুব দামি কথা বলেছেন আপনি। যদিও আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর অন্তত এটুকু প্রতিবাদ করার প্রয়োজন, সেটাকে প্রত্যাখ্যান করা। মানে ভগবানের আবেগকে নিয়ে এইভাবে মানে একটা ধর্মের প্রতি এইভাবে অবমাননা করা, আমার মনে হয় এই রাজ্যের মানুষের সম্মিলিতভাবে এই প্রতিবাদে নামা উচিত। এই প্রসঙ্গের বাইরে গিয়েও আমি আবার ডিএতে ফিরে গিয়ে আপনাদের একটা কথা ভাস্করবাবু অনুরোধ করবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চ একমাত্র অর্গানাইজেশন, আমি কাউকে ছোট না করে বলছি, যারা অর্গানাইজেশনাল স্ট্রাকচারে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমি দেখেছি আইসিডিএস নিয়ে আপনারা একটা নতুন সংগঠন তৈরি করেছেন একদম উত্তরবঙ্গে গিয়ে, আমি দেখেছি ডাক্তার নার্সদের রিক্রুটমেন্ট নিয়ে আপনারা পথে নেমেছেন, আপনারা কর্মী সংকোচন নিয়ে পথে নেমেছেন, আপনারা কর্মসংকোচন নিয়ে পথে নেমেছেন, এবং সব থেকে বড় কথা রিক্রুটমেন্ট নিয়ে আপনারা পথে নেমেছেন। আপনারা কি 28 তারিখ থেকে কোনো হেল্প ডেস্ককে আরেকবার চালু করবেন শহীদ মিনার ময়দানে? মানে এরপরে সরকারের মানে সরকার যদি কন্টেম্পট অফ কোর্টে হেরে যায়, তাহলে কিন্তু নতুন করে চেষ্টা হবে যে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এবার বিভিন্ন সেগমেন্টকে বঞ্চিত করা, অর্থাৎ কিছু লোককে দিয়ে বাকি লোকদের এই সার্কিটের বাইরে রাখা। সেই চেষ্টাটা কি করবেন? অত সহজে মানে সরকার যেটা চাইছে এবং মাননীয় যেটা চাইছেন সেটা অত সহজে হতে দেব না আমরা, এটুকু কথা দিতে পারি। ভবিষ্যতে কোন পথে আমরা চলবো সেটা এখন গোপনই থাক, কিন্তু মানে অত সহজ যে সরকারের রাস্তাটা হবে না সেটুকু অন্তত বলতে পারি। সেটা মামলার ক্ষেত্রেই দেখেছেন যে আমরা মামলাটা দীর্ঘদিন উঠছিল না, আমরা 2.5 মাস মাত্র যুক্ত হয়েই মামলাটাকে একটা জায়গাতে নিয়ে এসেছি। নিশ্চিত থাকতে পারেন যে 100% আদায় করে ছাড়বো। শুধু এটাই নয়, আমরা ভবিষ্যতে যে জিনিসটার জন্য চেষ্টা করব, যে অভিরূপ সরকাররা যে নীল নকশা রচনা করেছেন মানে ডিএটাকে অস্বীকার করে, সুপ্রিম কোর্ট থেকে আমরা চেষ্টা করব যে আইনি লড়াই লড়ে পড়ে ডিএটা যাতে আমাদের ফান্ডামেন্টাল রাইট হিসেবে এস্টাবলিশড হয়। সেটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তখন অভিরূপ সরকারটা কি লিখলেন না লিখলেন তাতে কোনো যায় আসে না, তখন ডিএটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে গণ্য হবে। আমরা সেই চেষ্টাতে আছি। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, আপডেট গুলো দিতে থাকবেন। অসংখ্য মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে।